গণভোট বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত, জাতিসংঘকে ধন্যবাদ দিলেন ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে আজ একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, এমন একটা অধ্যায় যেটা হয়তো আগামী কয়েক বছর ধরে এই দেশের ইতিহাসে লেখা থাকবে। কারণ আজ জাতিসংঘ সরাসরি বলেছে বাংলাদেশের গণভোটের রায় সম্মান করতে হবে, সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া মানতে হবে। আর এই কথা শোনার পর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু এই ধন্যবাদের পেছনে শুধু ভদ্রতা নেই, এই ধন্যবাদের পেছনে আছে একটা বিশাল রাজনৈতিক বার্তা, আর সেই বার্তাটা সরাসরি গেছে বিএনপির দরজায়। আজকের পুরো স্টোরি শুনুন মনোযোগ দিয়ে, কারণ এই খবরটা বুঝলে আপনি বুঝবেন বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, অবশেষে গণভোট বাস্তবায়নের সিদ্ধান্ত নিল বিএনপি। ডক্টর ইউনূস কি এমন দাবার চাল দিল, জাতিসংঘের সুপারিশে বিএনপি মেনে নিতে বাধ্য হলো গণভোট। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন গণভোট সম্পর্কিত সকল তথ্যাদি। সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখতে স্কিপ না করে সরাসরি চলে যাই স্ক্রিনের পর্দায়। শুরু করি ইউনূসকে দিয়ে, কারণ ইউনূসকে না বুঝলে পুরো ঘটনাটাই বোঝা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে জন্ম নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি শুধু বাংলাদেশের মানুষ নন, তিনি পৃথিবীর মাত্র 7 জন মানুষের একজন যিনি একসাথে 3টি সর্বোচ্চ সম্মান পেয়েছেন: নোবেল শান্তি পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল। 20টি দেশের 50টির বেশি বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। টাইম ম্যাগাজিন, নিউজউইক তার প্রচ্ছদ করেছে। ওপ্রা উইনফ্রে তাকে নিজের শোতে ডেকেছেন। জাতিসংঘের একাধিক উচ্চ পর্যায়ের বোর্ডে তিনি সরাসরি বসেন। জাতিসংঘে গেলে মাত্র 4 দিনে 50টি বৈঠক করেন। আমেরিকার প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রধান সবার সাথে এক টেবিলে বসেন। এই মানুষটা যখন কোনো বিষয়ে আন্তর্জাতিক সমর্থন চান, তখন সেটা পাওয়া তার জন্য অনেক সহজ হয়, কারণ পৃথিবীর শীর্ষ নেতারা তাকে চেনেন, তাকে বিশ্বাস করেন এবং তার কথা শোনেন। এটাই তার আন্তর্জাতিক ক্যাপ, এবং এই ক্যাপটাই এখন গণভোটের বাস্তবায়নের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। এবার আসা যাক মূল ঘটনায়। গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি ঐতিহাসিক গণভোট হয়েছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের জন্য গণভোট। গণভোটের ফলাফল কি হলো? 68.59% মানুষ হ্যাঁ বলেছেন, মানে সংবিধান সংস্কারের পক্ষে। 299টি আসনের মধ্যে 288টিতেই হ্যাঁ জিতেছে, মাত্র 11টি আসনে না জিতেছে। এটা কোনো সাধারণ রায় নয়, এটা জনগণের অপ্রতিরোধ্য একটা ম্যান্ডেট। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদকে সংবিধানে প্রতিষ্ঠিত করার জন্য দেশের 7 কোটিরও বেশি মানুষ সেদিন রায় দিয়েছেন। এই রায়কে উপেক্ষা করা মানে জনগণকে উপেক্ষা করা। এই রায়কে ফেলে দেওয়া মানে গণতন্ত্রকে ফেলে দেওয়া। যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। নির্বাচনের আগে তারেক রহমান কি বলেছিলেন? তিনি রংপুরের জনসভায় মাইকে দাঁড়িয়ে বলেছিলেন ধানের শীষে ভোট দেবেন আর দ্বিতীয় ব্যালটে হ্যাঁ দেবেন। তিনি বলেছিলেন জুলাই সনদকে সম্মান করতে হবে। আবু সাইদ, ওয়াসিম সহ হাজারো শহীদের জীবন উৎসর্গের কথা বলেছিলেন তাদের রক্তকে মূল্যায়ন করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং মানুষ সেই কথা বিশ্বাস করেছে। মানুষ হ্যাঁ দিয়েছে, বিএনপিকে ভোটও দিয়েছে, সরকারও গঠন হয়েছে, সব ঠিকঠাক চলছিল। কিন্তু সরকার গঠনের পর কি হলো? সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নিল না, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বললেন সংবিধান সংশোধন ছাড়া গণভোটের রায় বাস্তবায়ন সম্ভব নয়, আগে সংসদে আইন করতে হবে। এই কথাগুলো শুনে মনে হয় সরকার আসলে সময় কিনছে, বাস্তবায়নকে পিছিয়ে দিচ্ছে, এবং শেষ পর্যন্ত হয়তো ধীরে ধীরে ভুলিয়ে দিতে চাইছে। এটাই বাংলাদেশের পুরনো রাজনীতির পুরনো খেলা। এই অবস্থায় দেশ জুড়ে বিরোধীরা ফুঁসে উঠল। নাহিদ ইসলাম সরাসরি বললেন, আপনি যদি গণভোট মানেন তাহলে গণভোটের আদেশও মানতে হবে। সরকার নিজেই বিরোধিতার দিকে ঠেলে দিচ্ছে। এনসিপির সার্জিস আলম বললেন, 70% মানুষের রায় উপেক্ষা করে সংবিধানের দোহাই দেওয়া মানে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ। 11 দলীয় জোট সরাসরি ঘোষণা দিল গণভোটের রায় বাস্তবায়ন না হলে তারা বড় আন্দোলনে যাবে, রাস্তায় নামবে, আন্দোলন করবে, এবং সেই আন্দোলন থামানোর ক্ষমতা কারও নেই। এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস কি করলেন? এখানেই তার রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয়। তিনি রাস্তায় নামলেন না, হুমকি দিলেন না, মিছিল করলেন না, বরং তিনি ব্যবহার করলেন তার সবচেয়ে বড় শক্তি, আন্তর্জাতিক মঞ্চ। নিউ ইয়র্কের টাইম টেলিভিশনের সাংবাদিক ইকবাল মাহমুদ যখন জাতিসংঘের প্রেস কনফারেন্সে প্রশ্ন তুললেন বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না, বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে কিনা, জাতিসংঘ কি কিছু বলবে, তখন জাতিসংঘের মুখপাত্র জবাব দিলেন।
তিনি বললেন, আমরা আশা করি বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া মানা হবে এবং সব দল সেটা সম্মান করবে। এই কথাটা শুনতে হয়তো অনেক নরম মনে হচ্ছে, কিন্তু কূটনীতির ভাষায় এটা অনেক কড়া বার্তা। জাতিসংঘ যখন কোনো দেশের সরকারকে মনে করিয়ে দেয় যে সাংবিধানিক প্রক্রিয়া মানতে হবে, তখন সেই সরকারের উপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়। বিদেশি বিনিয়োগ আসে না, ঋণ পাওয়া কঠিন হয়, আন্তর্জাতিক সম্পর্ক প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশের মতো দেশের জন্য এই চাপ অত্যন্ত বড়, এবং এই চাপটা তৈরি করতে ইউনুসের মতো মানুষ লাগে, যিনি জাতিসংঘের বোর্ডে বসেন, যিনি বিশ্ব নেতাদের সাথে এক টেবিলে কথা বলেন, জাতিসংঘের কাছে যার বিশ্বাসযোগ্যতা অটুট। ইউনুস জাতিসংঘকে ধন্যবাদ জানালেন, এবং সেই ধন্যবাদই হলো বিএনপির দিকে পাঠানো সবচেয়ে শক্তিশালী বার্তা।